আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতো বাংলার মুখ্যমন্ত্রী হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবারে যারা দিল্লি থেকে লোকজন এসে প্রচার টচার করছেন, এর আগেও তারা করেছেন, এবারেও তারা করছেন, তাতে খুব একটা লাভ হবে বলে আমরা মনে করি না। এবং সবথেকে বড় কথা, সাধারণ মানুষ যে গ্যাসে রান্না করে খায়, সেই গ্যাসের মানুষ আপনারা দেখুন, লাইন মস্ত বড় লাইন, কিন্তু মানুষ গ্যাস পাচ্ছেন না। এর আগে আপনারা দেখেছেন হঠাৎ করে টাকা বললো 2000 টাকার নোট ক্যান্সেল বাতিল করে, আপনারা দেখেছেন কীভাবে মানুষের ভোগান্তি হয়েছে। এবং এই সরকার, আমি মনে করি এরা হচ্ছে এমন একটি সরকার যাদের কোনো নির্দিষ্ট যাদের কোনো কথা নেই, দিশা নেই। দেখুন, আজকের কোনো কিছু দোষ হলে আমাদের মানুষ কি করে, মানুষ রাজ্য সরকারকে দোষ দেয়। একইভাবে আমি বলবো, এই যে গালফ ওয়ার, এই যে যুদ্ধ চলছে, এতে নিশ্চিতভাবে নরেন্দ্র মোদী তার উচিত ছিল আগে থেকে ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু তিনি হঠাৎ করে কি বললেন যে আমি সেন্সর করে দিচ্ছি, গ্যাসের উপর সেন্সর লাগিয়েছে যাতে মানুষ গ্যাস না পায়। মানুষের দৈনন্দিন প্রয়োজন। এই গ্যাস যদি মানুষ না পায়, মানুষ রান্নাবান্না কোথা থেকে করবে? আগেকার মতো তো সে জঙ্গল নিয়ে আর সেই উনানও নেই যে মানুষ রান্নাবান্না করে খাবে। তো স্বাভাবিকভাবে আমরা মনে করি এই সরকারটি ব্যর্থ সরকার। এবং এদের যে প্রতিশ্রুতি, যারা আমাদের লক্ষ্মী ভাণ্ডারকে অপমান করেছিল, যারা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্প যারা অপমান করেছিল, সেই সমস্ত প্রকল্প দেখিয়ে তারা আবার নতুন করে ভোট চাইছে। তাই আমি মনে করি যারা বাঙালিদের এরা যেভাবে বিভিন্ন জায়গায় অপমান করছে, বাঙালিদেরকে এরা যেভাবে বিভিন্ন জায়গায় অপমান করছেন, যে সমস্ত বাঙালিরা, শিক্ষিত বাঙালিরা বাইরে যাচ্ছেন কাজের জন্যে, বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশে বলছেন এবং তাদেরকে মারধর করা হচ্ছে। আমি মনে করি কেন্দ্র সরকার এবং তাদের যে বিজেপি সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। আমরা মনে করি ভারতবর্ষের সংবিধানের প্রত্যেকটি মানুষকে সমানাধিকার দিয়েছে, তিনি হিন্দু হন, মুসলমান হন, শিখ হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, পাদ্রী হোক। কিন্তু এই সরকার একটা হেট্রেড পলিটিক্স শুরু করেছেন, অর্থাৎ মানুষে বিভেদ তৈরি করার চেষ্টা করছেন। আমরা জানি ব্রিটিশ সরকার রুল অ্যান্ড ডিভাইডেশন পলিসি করেছিল। একইভাবে এই নরেন্দ্র মোদী এবং তার যে বিজেপি সরকার, তারা বিভিন্ন রাজ্যে এই হেট্রেড পলিটিক্স শুরু করেছেন, অর্থাৎ ঘৃণার পলিটিক্স শুরু করছেন, মানুষের দ্বিধাদ্বন্দ্ব তৈরি করছেন, যেটা সংবিধান বিরোধী। আমাদের একমাত্র বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি লড়াই করেছেন, তিনি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন বাংলার মানুষের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে। আমরা মনে করি তিনি যেভাবে সারা বছর সাধারণ মানুষের পাশে থাকেন, তিনি মানুষ তাদেরই ভোট দেবেন যারা সারা বছর মানুষের পাশে থাকেন। মানুষ নিশ্চিত তাদেরকে ভোট দেবে না। আমি 100% আশাবাদী যে মানুষ আমাদের তৃণমূল কংগ্রেসকে জেতাবে। জিতলে প্রধান কি কাজ আগে অগ্রাধিকার দেবেন তমলুকের? দেখুন, আমরা ম্যানিফেস্টো তৈরি করেছি, সেখানে যেমন আমরা তমলুকের জল প্রকল্প যেটা এখন চলছে তার কথা যেমন বলেছি, তমলুকের উন্নয়নের কথা বলেছি। একইভাবে তমলুকে আমরা একটা ইনডোর স্টেডিয়াম করবো, এটা বলেছি, একটা ভালো খেলার মাঠ আমরা করব। এবং এইভাবে আমরা এবং আমাদের শহীদ মাতঙ্গিনী ব্লকের জন্য আমরা দুটো ভালো অডিটোরিয়ামের প্রস্তাব রেখেছি, একটা ইঞ্জিনিয়ারিং কলেজ, একটা ইঞ্জিনিয়ারিং কলেজ এবং একটা পলিটেকনিক কলেজের প্রস্তাব রেখেছি। এবং রাজ্য সরকারের যা পলিসি, তাতে প্রত্যেকটা ব্লক একটা করে পলিটেকনিক কলেজ এবং একটা করে ITI পেতে পারবে। নিশ্চিতভাবে আমরা সেই দিকে এগোবো, যাতে করে আমাদের এখানকার ছেলেদেরকে বাইরে পড়াশোনা করতে দিতে না হয়, তারা এখানেই পড়াশোনা করতে পারে। এবং আমরা এখনও পর্যন্ত আমাদের মেডিকেল কলেজ রয়েছে, কিন্তু ফার্মাসিউটিক্যালসের উপর কোনো কিছু কোর্স নেই। আমরা রাজ্য সরকার আমরা নিশ্চিতভাবে ফিরে আসবো এবং আমরা তমলুকে একটা ফার্মাসিউটিক্যাল ইনস্টিটিউট তৈরি করব, যাতে করে ছেলেরা বাইরে যেতে না হয় তাদেরকে, যাতে করে ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করতে পারে। একটা বিষয়, যে তমলুক তো তমলুকটা প্রাচীন শহর, সেক্ষেত্রে এই ঐতিহ্যকে তুলে ধরার জন্য আগামী প্রজন্মের জন্য কি ভাববেন? দেখুন, আমি যখন চেয়ারম্যান ছিলাম, আমরা রাজ্য সরকারকে চিঠি করেছিলাম যে তমলুক সহ তার পার্শ্ববর্তী এলাকাতে একটা পর্যটন কেন্দ্র করে তোলা হোক। পর্যটন কেন্দ্র গড়ে উঠলে প্রচুর বেকার ছেলেপুলেরা তারা চাকরি বাকরি পাবে, তারা স্বনির্ভর হবে। সেই প্রস্তাব রাজ্য সরকারের কাছে পাঠিয়েছি এবং আমাদের ইতিমধ্যে আমরা ডিমান্ড করেছি যে তমলুক শহর সহ তার আশেপাশের অঞ্চলকে ইউনেস্কোর আন্ডারে ঢোকানো হোক। আপনারা সবাই জানেন, নালন্দা ইউনিভার্সিটি যখন আজ থেকে 30-40 বছর আগে একটা পোড়ো জঙ্গলের মধ্যে ছিল, কিন্তু ইউনেস্কোর আন্ডারে আসার পরে
নালন্দার আপনার কীভাবে উন্নতি হয়েছে দেখেছেন, আপনারা দেখেছেন। এবং আজকে যদি তমলুককে যদি আমরা ইউনেস্কো আনতে পারি, তাহলে নিশ্চিতভাবে শুধু তমলুক শহর নয়, আশেপাশের ব্লক 1, ব্লক 2 সহ মহিষাদল সহ বিস্তীর্ণ এরিয়াতে মানুষের অর্থনৈতিক উন্নয়ন হবে এবং মানুষ একটা নতুন দিশা দেখতে পাবে। এটা আমাদের মাথার মধ্যে রয়েছে। ওই তমলুক তো পৌরসভার এরিয়া এক্সটেনশনের একটা ব্যাপারে বিভিন্ন মুখে চর্চিত হচ্ছে বিভিন্ন জায়গায়। তো এটাতে আপনি যদি জিতেন, এটা কি এক্সটেনশন করবেন? দেখুন, এরিয়া এক্সটেনশন পার্ট অফ উন্নয়নের একটা অংশ। এরিয়া এক্সটেনশন মানুষ কেন করা হয়? ক্যালকাটা কর্পোরেশন, আগে তো যাদবপুর বেহালা এগুলো ক্যালকাটা কর্পোরেশন আন্ডারে ছিল না, এগুলো তো এরিয়া এক্সটেনশন করা হয়েছে। কারণ এরিয়া এক্সটেনশন মানে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া। মানুষের কাছে সেই পরিষেবা যদি পৌঁছে দেওয়ার প্রয়োজন হয়, নিশ্চিতভাবে আমরা পাশাপাশি অঞ্চল এবং তাদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে নিশ্চয়ই বিষয়ে ব্যবস্থা নেওয়া কারণ যেতে পারে। জেলার হেডকোয়ার্টারও অঞ্চল এলাকার মধ্যে আছে, সেটা বলুন। না, যা কিছুই হবে আমাদের জনপ্রতিনিধি যারা রয়েছেন তৃণমূল কংগ্রেসের, তাদের সঙ্গে আলোচনা করেই হবে, তাতে তারাও যাতে বেনিফিটেড হয় সেটা আমরা দেখব। এই মুহূর্তে তমলুকে বিজেপিকে কতটা গুরুত্ব দিচ্ছেন এই মুহূর্তে? আপনারা সবাই জানেন যে বিজেপি সারা বছর মানুষের কাছে থাকে না। আপনারা যদি চিন্তা করেন, যখন কোভিড হয়েছিল, সেই কোভিডের সেই অবস্থাতে কোনো মানুষ, একমাত্র তৃণমূল কংগ্রেসের কর্মীরাই মানুষকে রান্না করে খাইয়েছে, মহল্লা মহল্লাতে আমরা গিয়েছি। এবং তৃণমূল কংগ্রেস সারা বছর, শীত গ্রীষ্ম বর্ষা, সারা বছরই মানুষের পাশে থাকে এবং আমার মনে হয় নিশ্চিতভাবে মানুষ তার উপকার, তার ডিভিডেন্ড দেবেন। এবং আপনারা জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার আমরা 500 টাকা বাড়িয়েছি। এতদিন আমাদের যুবক ভাইদের একটু দুঃখ ছিল, তারা কোনো অ্যালাউন্স পেতেন না, কিন্তু এবারে তো রাজ্য সরকার সেই অ্যালাউন্স করেছেন। এছাড়াও রাজ্য সরকার প্রচুর উন্নয়নমূলক পরিকল্পনা করেছেন, কিন্তু কেন্দ্র সরকার সেই সমস্ত উন্নয়নমূলক পরিকল্পনা টাকা না দেওয়ার ফলে আমাদের সেই পরিকল্পনা ব্যাহত হচ্ছে। নিশ্চিতভাবে আমরা আশা করি যে আমরা ধীরে ধীরে আমরা যেভাবে 25% দিয়ে দিচ্ছি, যেভাবে একটার পর নতুন নতুন প্রকল্প করছি, আমরা নিশ্চিত যে রাজ্য সরকার আমরা যখন আবার ক্ষমতায় ফিরে আসবো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন, নিশ্চিতভাবে বাংলা তথা তমলুক বিধানসভা ত্বরান্বিত হবে। পদশ্রী 4, যুবশ্রী প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার সহ যে বিভিন্ন সম্প্রতি যে সরকারের যে প্রকল্প, তমলুক বিধানসভার ক্ষেত্রে কী প্রভাব পড়তে পারে আপনারা আশা করেন? দেখুন, যুবশ্রী প্রকল্প প্রচুর পরিমাণে আমরা তমলুক শহর সহ এরিয়াতে, বিস্তীর্ণ এরিয়াতে আমরা সেই প্রকল্প পেয়েছি এবং মানুষ বেনিফিটেড হচ্ছে। এবং আপনারা দেখতে পাবেন যে যুবক ছেলেদেরকে ওরা মিথ্যা পরিচয় দিয়ে, মিথ্যা কথা বলিয়ে ভুলিয়ে রাখতো, সেই যুবকরা কিন্তু দলে দলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে এসছে, তারা পথে নেমেছে এবং আমরা আশা করি তারা তাদের ভুল বুঝতে পেরেছেন। আপনারা জানেন যে নরেন্দ্র মোদী সরকার যখন ক্ষমতায় এসেছিল, তখন তারা বলেছিল বছরে 2 কোটি চাকরি। 2 কোটি চাকরি তো হয়ইনি, 14 বছরে 28 কোটি চাকরি হওয়ার কথা। মূলত যে রাজ্য সরকার উন্নয়নকে প্রধান হাতিয়ার করে এবারে জয়কে মনে করছেন জয়টা আসছে। দেখুন, উন্নয়নের সঙ্গে সঙ্গে যখনই কোনো আমার বাঙালি ভাই নির্যাতিত হচ্ছে ভারতবর্ষের যে কোনো জায়গায়, সঙ্গে সঙ্গে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিবাদ করছেন। আমাদের এমপিরা যাচ্ছে সেই সমস্ত রাজ্যে, যাতে করে তাদের উপর অত্যাচার না করা হয়। শুধু উন্নয়ন কেন, আমরা 365 দিন মানুষের কাছে থাকি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 365 দিন মানুষের কাছে থাকে, সুতরাং সেই ডিভিডেন্ড তো আমরা পেতেই পারি। তো যে বামফ্রন্ট প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করলো, প্রথম দফায় বিজেপি যে প্রার্থী তালিকা, এখনো পর্যন্ত বিজেপি প্রার্থী ঘোষণা করতে পারলো না তমলুক বিধানসভায়, তাই নিয়ে কী বলবেন? এটা দেখুন, এটা বিজেপি তাদের নিজেদের ব্যাপার। আমরা বলতে পারি যে আমরা আজকে তৃণমূল কংগ্রেস, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজকের আমরা 294-এর মধ্যে 3টি আমরা ছেড়েছি, অনেক দার্জিলিং, আরও 2টো কনস্টিটিউয়েন্সি, বাকি 291টা কনস্টিটিউয়েন্সিতে আমরা প্রার্থী দিয়েছি এবং আমরা নিশ্চিত আমরা গভর্নমেন্টে আবার ফিরব এবং মানুষের যে সমস্ত উন্নয়ন আমরা এখনও পর্যন্ত করতে পারিনি, সেই উন্নয়ন আমরা শেষ করব। প্রার্থী ঘোষণার আগে এবং প্রার্থী ঘোষণার পর থেকে দেখা যাচ্ছে তৃণমূলের কর্মী, সমর্থক, নেতৃত্বরা আপনাকে নিয়ে ঝাঁপিয়ে পড়ছে বিভিন্ন দেয়াল লিখন থেকে শুরু করে প্রচারে দেখা যাচ্ছে। তো এবারে এই বিধানসভা এলাকায় সবাই কি স্বতঃস্ফূর্তভাবে সামিল হচ্ছে? অবশ্যই। আপনারা দেখুন, আমাদের তো বিজেপির মতো এত টাকা নেই যে আমরা টাকা দিয়ে মানুষ পুষবো। আমাদের সমর্থক, আমাদের যারা কর্মী, আমাদের যারা নেতৃত্ব, তারা কিন্তু নিজের তাগিদে, বা আমি বলবো যে এই বিজেপি নামক একটা ভয়ঙ্কর দলকে তারা যাতে ক্ষমতায় না আসতে পারে, বা তারা যাতে মানুষের মধ্যে এই যে হিংসার পলিটিক্স, এই যে
সাম্প্রদায়িক রাজনীতি যাতে না করতে পারে সেই জন্যই আমরা আমাদের কর্মী থেকে শুরু করে নেতৃত্ব সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছি। বলে মাদার যেমন আছে বিভিন্ন যে গণসংগঠন তারাও কি স্বতঃস্ফূর্ত এগিয়ে এসছে? অবশ্যই আপনারা দেখবেন যে আজকের দেওয়াল লিখনে আপনারা দেখতে পাবেন যে সমস্ত ছবি আমরা দিয়েছি, তাতে যুবক ছেলেরা প্রচুর পরিমাণে এসছে। এটা আমরা মনে করি দিদির যে লেটেস্ট তিনি যেভাবে যে পরিক্রমাটা করেছে তাতে প্রচুর মানুষ বেনিফিটেড হচ্ছে এবং তারাই রাস্তায় নেমেছে। এবং আমি আপনাকে বলছি বিজেপি যেটা নিয়ে আমি গর্ববোধ করতো যে তাদের সঙ্গে প্রচুর যুবক ছেলে রয়েছে, কিন্তু আপনি দেখতে পাবেন কয়েকদিনের মধ্যে তাদের যুবক ছেলেগুলো আর কেউ থাকবে না, শুধু ওদের ওই কয়েকজন মানুষই পার্টিটা করবে।